সাম্প্রতিক সময়ে জনাব রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে সফর করেছেন এবং ওনার এই সফর সময়ে উনি বেশ কয়েকবার প্রেসের মুখোমুখি হয়েছেন। প্রায় প্রত্যেকবারই ওনাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের অপোজিশন লিডার হিসেবে ওনাকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করাটা স্বাভাবিক। কিন্তু জনাব রাহুল গান্ধী বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করেছেন, যে উত্তর উনি প্রেসের সামনে রেখেছেন, সে উত্তরটি অত্যন্ত হতাশাজনক। ওনার উত্তরটাই অনেকটা বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশের ব্যাপারে ওনাদের যেই জাতিগত যে একটা আক্রোশ এবং বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার যে একটা নীতি, এটা ওনার বক্তব্যের মধ্যে স্পষ্টত ফুটে উঠেছে। কি বলেছেন উনি সাংবাদিকদেরকে, আমরা একটু পড়ি। উনি বলছেন, বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে। আমরা উদ্বিগ্ন। আমি আত্মবিশ্বাসী বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীল হবে এবং আমরা বর্তমান সরকার এবং পরবর্তীতে অন্য কোনো সরকারের সাথে সম্পর্ক রাখতে সক্ষম হব। উনি স্পষ্টত বললেন যে বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে এবং ওনারাও উদ্বিগ্ন। এই বক্তব্যটি ওনাকে বিগত 15-16 বছর যাবৎ উনি কিংবা ওনার দলকে দিতে দেখা যায়। শুধু উনি নয়, ভারতের গদি মিডিয়া থেকে শুরু করে সাধারণ মিডিয়া, প্রত্যেকটি ভারতীয় চ্যানেল, ভারতীয় মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে কালার মিডিয়া, প্রত্যেকটা প্ল্যাটফর্ম যেভাবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মিথ্যাচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, সেটা একজন বাংলাদেশী হিসেবে আমাদের জন্য মেনে নেওয়াটা অত্যন্ত কষ্টকর। জনাব রাহুল গান্ধীর ব্যাপারে বাংলাদেশের মানুষের মধ্যে বিগত নির্বাচনকে কেন্দ্র করে একটা স্বচ্ছ ধারণা কিংবা অনেকটা ওনাকে ক্লিন ইমেজের একজন ব্যক্তি হিসেবে বাংলাদেশের মানুষ জানতে শুরু করেছিল। কিন্তু ওনার মতো একটা মানুষের মুখ থেকে এ ধরনের একটা উদ্বেগজনক একটা উক্তি শুনে বাংলাদেশের মানুষ আসলেই উদ্বিগ্ন। উনি ওনার বক্তব্যের মধ্যে উগ্রবাদী বলতে কাদেরকে আসলে বোঝাতে চেয়েছেন, উনি কাদেরকে ইন্ডিকেট করে কথাটা বলতে চেয়েছেন? উনি কি বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্ডিকেট করে কথাটি বলেছেন, নাকি এই সরকারকে যারা বসিয়েছেন তাদেরকে ইন্ডিকেট করে কথাটা উনি বলেছেন, নাকি বাংলাদেশের রাজনৈতিক আওয়ামী বিরোধী নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে ইন্ডিকেট করে কথাটা বলেছেন, নাকি অন্য কাউকে ইন্ডিকেট করে উনি কথাটা বলছেন? আমরা যদি ধরি যে উনি কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ওনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকে ইন্ডিকেট করে বলেছেন, তাহলে বলতে হবে যে ওনার মতো মানুষ বা জাতিগতভাবে উনি যে একজন ভারতীয়, শুধু ভারতীয় নয়, বরঞ্চ পৃথিবীর কোনো দেশের কোনো নাগরিকের কিংবা কোনো ব্যক্তির, তিনি বিশেষ ব্যক্তি হোক অথবা সাধারণ ব্যক্তি হোক, কারোই ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন ব্যক্তির ব্যাপারে এই ধরনের উক্তি করার ন্যূনতম কি কোনো অধিকার আছে? কোনো বৈধতা কি আছে? আমরা জানি ডক্টর ইউনূসের ব্যাপারে বাংলাদেশের মধ্যে অনেক বিতর্ক আছে। যেমন ওনার ব্যাপারে বলা হয় যে উনি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, অনেক ঘরে ঘরে মানুষের মধ্যে মধ্যে উনি সুদকে ছড়িয়ে দিয়েছেন। ওনার নামে আরো বিভিন্ন রকমের অনেক অভিযোগ বিগত যে ফ্যাসিবাদ সরকার ওনারা আনার চেষ্টা করেছেন কিংবা এনেছেন। ওনার নামে মামলাও হয়েছে, একাধিক মামলা, এই জন্য উনি হয়রানির শিকারও হয়েছেন। ওনার নামে এ ধরনের একটা বিতর্ক আমাদের সমাজে আছে, কিন্তু সুদজনিত কোনো বিতর্ক নিয়ে ভারতের কি ওনার ব্যাপারে কোনো কটূক্তি করার কি নৈতিক কিংবা সাংবিধানিক কোনো অধিকার কি আছে? কোনো বৈধতা কি রয়েছে? সুদ নিষিদ্ধ, এটা সম্পূর্ণ ইসলাম ধর্মের মধ্যে সুদটা নিষিদ্ধ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে নিষিদ্ধ করেছেন। ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। এটা তো শরীয়ত ইসলামিয়ার একটি শাশ্বত বিধান। কোন হিন্দুত্ববাদী কালচারের কোন লোক কিংবা হিন্দু ধর্মের অনুসারী কিংবা জাতিগতভাবে ভারতীয়দের সুদ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কি কোনো কারণ আছে? বা কোনো ব্যক্তির ব্যাপারে যদি সুদ নিয়ে বিতর্ক থাকে, সেই বিতর্কতে সামিল হওয়ার কি কোনো অধিকার কিংবা কোনো বৈধতা কি হিন্দুত্ববাদীদের আছে? বা হিন্দু ধর্ম অবলম্বীর বা ভারতীয়দের কারো কি আছে? নেই। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে যে বিতর্কটা আমাদের দেশে আছে, সেটা ভারত কিংবা ভারতীয়দের মাথা ব্যথার কোনো কারণ নয়। এছাড়া যে ব্যক্তিটি শান্তিতে নোবেল জয়ী, অথিতযশা একজন অর্থনীতিবিদ এবং অত্যন্ত সুদক্ষ একজন শিক্ষক হিসেবে সমগ্র বিশ্বে উনি প্রশংসিত, এমন একজন ব্যক্তিকে কেউ যদি উগ্রবাদ বলে, তাহলে তার স্বচ্ছতার ব্যাপারে আসলে এখানে একটা প্রশ্ন ওঠে। সুতরাং এটা বলাই যায় যে জনাব রাহুল গান্ধী ওনার উগ্রবাদী বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা ওনার মন্ত্রিসভার কাউকে উনি ইন্ডিকেট করেননি। সেটা ভাববারও কোনো কারণ নাই। তাহলে উনি কাদেরকে আসলে ইন্ডিকেট করেছেন? উনি কি যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে এনে বসিয়েছেন ওনাদেরকে ইন্ডিকেট করেছেন? এটারও কোনো সুযোগ নেই। কারণ আমরা জানি চোর আসলে চোরকে চিনে, ডাকাতকে চিনে, ভালো মানুষ ভালো মানুষকে চিনে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে যারা চিনেছেন বা ওনাকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ক্রান্তি লগ্নে ওনাকেই প্রয়োজন বাংলাদেশের, এটা যারা বুঝেছেন তারা ওনার মতো মহৎ এবং ওনার মতো বিচক্ষণ এবং ওনার মতো দেশপ্রেম আছে বলে আমি মনে করি। সুতরাং এদেরকেও উগ্রবাদী বলে সম্বোধন করার কোনো সুযোগ নেই। এখন এরা কারা? এরা হচ্ছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী, ছাত্র এবং বাংলাদেশের সর্বস্তরের নাগরিক মিলে যে গণঅভ্যুত্থান হয়েছিল, যে গণবিপ্লব ঘটিয়েছিল, সেই গণবিপ্লবের পরবর্তীতে ওনারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছে। সুতরাং ওনাদেরকে উগ্রবাদী বলে ইন্ডিকেট করা, ওনাদেরকে ইঙ্গিত করার কোনো সুযোগ এখানে নেই, বা এটা উনি করেন উনি। তাহলে কি উনি ওনার এই কথাটার দ্বারা বাংলাদেশের কোনো নিবন্ধিত কিংবা বাংলাদেশের কোনো রাজনৈতিক আওয়ামী বিরোধী কোনো রাজনৈতিক দলকে বুঝিয়েছেন? বুঝাতেই পারেন উনি। এটার একটা সম্ভাবনা থাকতে পারে। নাকি উনি ওনাদের কাল্পনিক যে ঘটনাগুলো, যদিও তার অস্তিত্ব বাংলাদেশে নেই, সেই ঘটনাগুলো যে ওনারা ওনাদের বডি মিডিয়া কিংবা সাধারণ মিডিয়াতে যে ওনারা প্রচার করছেন, সেই ঘটনাগুলোর জন্যই বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি রয়েছে, এই জন্য ওনারা উদ্যোগ প্রকাশ করেছেন। এটা হওয়ার সম্ভাবনা প্রবল যে উনি এই দিকে আসলে ইন্ডিকেট করেছেন, এই বিষয়টি উনি বোঝাতে চেয়েছেন। এখন আমাদের বাংলাদেশে যারা রয়েছে তারা অত্যন্ত ভালোভাবে জানে এবং মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশে কোনো রকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বাংলাদেশে একেবারে সুখ শান্তি বিরাজমান, এবং বাংলাদেশের মানুষ পূর্বের 15-16 বছরের তুলনায় বর্তমানে বেশি মানসিক শান্তির মধ্যে রয়েছেন। বাংলাদেশের মানুষের অবস্থা তুলনামূলক আগের চাইতে ভালো। কিন্তু ওনাদের মিডিয়া যেভাবে বাংলাদেশের নামে অপপ্রচার করছে, সেটা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল একটি ঘটনা। এবং কোনো প্রতিবেশী রাষ্ট্রের নামে সেই দুইটি রাষ্ট্রের মধ্যে কোনো ঝগড়া নেই, কোনো বিবাদ নেই, কোনো যুদ্ধ নেই, এমন একটা পরিস্থিতিতে এ ধরনের প্রোপাগান্ডা চালাতে পারে, একেবারে সম্পূর্ণ অসত্য ঘটনাগুলো মানুষের সামনে উপস্থাপন করতে পারে, এর নজিরও পৃথিবীতে বিরল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য যে ইন্ডিয়ান মিডিয়া, ভারতীয় মিডিয়াগুলো এই কাজটি করছে এবং অনবরত এই কাজগুলো করেই চলেছে। আসলে বাংলাদেশে কি হচ্ছে? ওনারা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের বিভিন্ন মন্দিরের উপর হামলা হচ্ছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। আমি যদি একেবারে ওনাদেরকে প্রশ্ন করি যে কয়টা মন্দিরে হামলা হয়েছে, কয়টা সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, বা ওনারা বলবেন যে অনেক হচ্ছে, লাখ লাখ সংখ্যালঘুদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় গভর্নমেন্ট কি এটা বলতে পারবে কয়জন মানুষ ভারতে এই গত 5 আগস্টের পর এখন থেকে প্রবেশ করেছে? ডাটা, এর ডকুমেন্ট মিডিয়ার সামনে পেশ করুক। যারা যাচ্ছে তারা বৈধভাবে ভিসা নিয়ে যাচ্ছে। আর আরেকটি
সম্প্রদায় যাচ্ছে, তারা হচ্ছে ভারতের প্রতিলেখনকারী, ভারতের পাঠানো, ভারতের অবৈধভাবে বাংলাদেশে যারা ভারত যাদেরকে মদত দিয়ে রেখেছে, সে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন চিপাচাপা দিয়ে বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে ইন্ডিয়াতে ঢুকছে, অনেকে ধরাও খাচ্ছে। এরা ছাড়া সাধারণ মানুষ, হিন্দু মুসলমান কয়জন ভারতে প্রবেশ করছে, অনুপ্রবেশ করছে, কয়জন ভারতের কাছে সাহায্য চাচ্ছে? তারপরও ওনারা বলবেন যে লক্ষ লক্ষ মানুষ আমরা বাংলাদেশিরা নির্যাতন করে আমরা ভারতে পাঠিয়ে দিচ্ছি। এর কি আদৌ কোনো সত্যতা আছে? কয়টা মন্দিরে হামলা হয়েছে? বারবার ওনারা একটা বলে আওড়াচ্ছেন যে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। বাংলাদেশে কি শুধু হিন্দু থাকে? খ্রিস্টান নেই বাংলাদেশে, বৌদ্ধ নেই, ক্ষুদ্র জাতিগোষ্ঠী নেই? কয়জন খ্রিস্টান এখন পর্যন্ত অভিযোগ করেছেন যে তাদেরকে নির্যাতন করা হয়েছে? কয়জন বৌদ্ধ অভিযোগ করেছেন? বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী চাকমা, সাঁওতাল বা আরো ইত্যাদি যে জাতিগোষ্ঠীগুলো বাংলাদেশে আছে, ওনাদের কয়জন অভিযোগ করেছেন যে তাদের উপর হামলা করা হচ্ছে? ওনারা শুধু বুঝাতে চাচ্ছেন যে বাংলাদেশে শুধু হিন্দুই সংখ্যালঘু আর হিন্দুদের উপরই আক্রমণ করা হচ্ছে। এর কোনো সত্যতা বাংলাদেশের এই পরিস্থিতিতে নেই। আর যেই দু একটি ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে বা ঘটেছে, সেগুলো তাদেরই লোকজন ঘটাচ্ছেন। তা দিবালোকের মতো পরিষ্কার যে ঘটনাগুলো আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, 14 দল কিংবা আওয়ামী লীগের সহযোগী বা অঙ্গ সংগঠনের গুলো নেতা কর্মীরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন। আমাদের বাংলাদেশের মিডিয়াতে প্রতিদিনই দু একটা করে খবর আসছে। বিভিন্ন কলকারখানাতে গুলো আগুন দেওয়া হচ্ছে। প্রথম কয়েকদিন তারাই দিয়েছেন, আওয়ামী লীগ, যুবলীগ এদের পরিচয় তারাই দিয়েছেন। এরপরে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা জামায়াত ইসলামী কিংবা আরো রাজনৈতিক দলের ভেষে, তাদের ভেষ ধারণ করে তাদের লোক হিসেবে তারা এই অগ্নিকাণ্ডগুলো বা বিভিন্ন রকম অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটিয়ে তাদের উপর দায়ভার চাপিয়ে ভারতীয় নোংরা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা তারা করছে। এই ঘটনাগুলোর আদৌ কোনো অস্তিত্ব বাংলাদেশে নেই, কিন্তু তারপরেও ভারতীয় মিডিয়া এবং ভারতীয় ক্ষমতাসীন দল, কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি এই বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন যাবৎ অত্যন্ত নোংরাভাবে এবং অত্যন্ত অধ্যত্বপূর্ণভাবে মিথ্যাচার করে আসছেন। আর এই মিথ্যাচারের মধ্যে আজকে রাহুল গান্ধীও সামিল হলেন। আমরা জনাব রাহুল গান্ধীকে বারংবার বলতে শুনেছি যে উনি গণতন্ত্রের পক্ষের, উনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য লড়াই করেন, যুদ্ধ করেন, সংগ্রাম করেন। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে উনি যেই অধ্যত্বপূর্ণ আচরণ দেখালেন, সুতরাং ওনার এই আচরণ ওনার গণতান্ত্রিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। উনি ওনার দেশের গণতন্ত্র, ওনার দল কিভাবে ক্ষমতায় আনবেন, এটা সুষ্ঠু ভোট করবেন, এই ব্যাপারে ওনার মাথা ব্যথা আছে। কিন্তু ওনার প্রতিবেশী দেশ বাংলাদেশ, সে দেশটার মধ্যে বছরের পর বছর মানুষ ভোট দিতে পারছে না, মানুষ তার ভোটাধিকার হরণ করা হচ্ছে মানুষের। বছরের পর বছর জনসমর্থনহীন একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট একটা সরকার ক্ষমতায় আছে, এই ব্যাপারে ওনার কোনোদিন মাথা ব্যথা ছিল না। এর চাইতে উদ্বেগজনক, অত্যন্ত হতাশার বিষয় হচ্ছে অনলাইন প্রেস ব্রিফিং এর পরে আলাদাভাবে একান্তভাবে রেকর্ডিং ছাড়া কিছু সাংবাদিক ওনার সাথে বিভিন্ন প্রশ্ন করেছেন। এর মধ্যে বাংলাদেশের এক ভাইও ওনাকে একটি প্রশ্ন করেছেন। অর্থাৎ এই ভাই অনলাইন প্রেস চলাকালীন অবস্থায় ওনাকে যে প্রশ্নটি করেছিলেন, সে প্রশ্নটি ওনার মনোপুত হয়নি। এই জন্য উনি আরো বিস্তারিতভাবে জনাব রাহুল গান্ধীর কাছে কিছু বিষয় জানতে চেয়েছিলেন। বাংলাদেশের বিগত 3টি বিতর্কিত নির্বাচন নিয়ে জানতে চেয়েছিলেন। তখন জনাব রাহুল গান্ধী যে মন্তব্যটি করেছেন অত্যন্ত অগণতান্ত্রিক এবং সম্পূর্ণ মিথ্যাচার বলে আমি মনে করি। কারণ জনাব রাহুল গান্ধী বলেছেন যে বিগত 3 নির্বাচনে কারা ক্ষমতায় ছিল। সাংবাদিক বললেন বিজেপি ছিল। জনাব রাহুল গান্ধী বললেন তাহলে আমি তো ক্ষমতায় ছিলাম, তাহলে আমাকে কেন এই কথা বলছেন? আসলে কি তাই? 2014 সালে যখন জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে সন্ত্রাসী কায়দায় নির্বাচনে নেওয়ার যে প্রচেষ্টা ভারতের পক্ষ থেকে, সুজাতা সিং বাংলাদেশে এসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যে সরাসরি প্রকাশ্যে দিবালোকে হস্তক্ষেপ করে জনাব হোসেন মোহাম্মদ এরশাদকে জোরপূর্বক বল প্রয়োগ করে নির্বাচনে নিয়ে একটি বিতর্কিত নির্বাচন করে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় রাখলেন। তখন কে ক্ষমতায় ছিল ভারতে? তখন কি বিজেপি ক্ষমতায় ছিল? নরেন্দ্র মোদী ক্ষমতায় ছিল? তখন কেন্দ্রে কংগ্রেস সমর্থিত
মনমোহন সিং উনি ক্ষমতায় ছিলেন। উনি কার লোক? উনি তো কংগ্রেসেরই লোক। তাহলে উনি যে বললেন যে কে ক্ষমতায় ছিল, আমি ছিলাম, উনি উনি ছিলেন না বলে উনি দায়ভার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, এটা কখনো কোনো দায়িত্বশীল এবং রুচিসম্পন্ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ রাখে এ ধরনের একজন নেতার বক্তব্য হতে পারে না। কিন্তু জনাব রাহুল গান্ধী এটা করেছেন। উনি ওনার দেশে ব্যাপারে অত্যন্ত ক্লিন ইমেজ এবং অত্যন্ত সুরুচিশীল এবং গণতান্ত্রিক মূল্যবোধ রাখেন এই ধরনের একজন নেতা হিসেবে পরিচিত হলেও উনি বাংলাদেশের ব্যাপারে নরেন্দ্র মোদী এবং ওনার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং ওনাদের যে নোংরা একটা বিদেশ নীতি, বিশেষ করে বাংলাদেশ নীতি, এই নীতিতে উনি আর নরেন্দ্র মোদী যে এক মার পেটের দুই ভাইয়ের মতো, এটা আবারও উনি প্রকাশ করলেন, এটা আবারও উনি প্রমাণ করে দিলেন। উনি সাবলীলভাবে বাংলাদেশের উগ্রবাদীদের উপস্থিতি নিয়ে কথা বললেন। এখন এই পরিস্থিতিতে আমরা যদি ওনাকে প্রশ্ন করি বাংলাদেশের পক্ষ থেকে যে আপনি কিংবা আপনার গভর্নমেন্ট কিংবা আপনার ইন্ডিয়ার কোনো মিডিয়াকে যদি সাহস থাকে, যদি মুরদ থাকে, বলুক তো দেখি যে বাংলাদেশের একটি মাত্র সিঙ্গেল একটি উগ্রবাদী সংগঠনের নাম তারা প্রকাশ করুক, প্রকাশ্যে আনুক। তারা কি এটা পারবে? কখনোই পারবে না। যেটার অস্তিত্বই দুনিয়ার মধ্যে নেই সেটা কিভাবে ওনারা করবেন? কিন্তু বাংলাদেশের গভর্নমেন্ট নয়, আমি বান্দাকে যদি, আমি নালায়েককে যদি কেউ বর্তমানে এই সময়ে বাংলাদেশের ভারতের মধ্যে উগ্রবাদীদের লিস্টি করতে বলা হয়, আমি ডজনকে ডজন উগ্রবাদী সংগঠনের নাম বলে দিতে পারবো। ভারতের আমরা জানি ভারতের 7 সিস্টারে অসংখ্য উগ্রবাদী এবং জাতিগত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে। তারা কিছুদিন পর পর বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা এবং উগ্রবাদী ঘটনা ওনারা ঘটিয়ে থাকেন। ওনাদের দেশের বিভিন্ন জায়গায় গোত্রীয় কিংবা জাতিগত কোন্দল ক্রমশই লেগে থাকে। বর্তমানে মণিপুরের ঘটনা আমরা সকলেই জানি। এই মণিপুরে দুইটি সম্প্রদায়ের মধ্যে গোত্রীয় জাতিগত দাঙ্গার কারণে আজকে মণিপুরের গভর্নর সেখান থেকে পালিয়েছে। এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের উপর ড্রোন হামলা করছে। অত্যন্ত জটিল এবং কঠিন পরিস্থিতি সেখানে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল না দিতে পেরে সেখানে ইন্টারনেট 5 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ার কারণে কেন্দ্র থেকে অত্যন্ত আধুনিক এবং অত্যাধুনিক মরণাস্ত্র পাঠানো হয়েছে এই আন্দোলনকে এবং এই ঘটনাকে দমন করার জন্য এবং এই ঘটনাকে নিষ্কাশন করার জন্য। যেই দেশের রাজ্যগুলোর মধ্যে এই পরিস্থিতি, সেই দেশের একজন অপোজিশন লিডার হয়ে অন্য প্রতিবেশী একটি শান্ত সৃষ্ট এবং একটি সোনার দেশের ব্যাপারে এ ধরনের অধ্যত্বপূর্ণ মন্তব্য করা আদৌ কোনো সভ্যবৃত্তির কাজ হতে পারে? আর এটি করবার আদৌ কোনো নৈতিক কিংবা সাংবিধানিক অধিকার কি জনাব রাহুল গান্ধীর আছে? নাকি উনি মণিপুরকে বাংলাদেশ ভাবতে শুরু করেছেন? নাকি উনি ভেবেই নিয়েছেন যে 7 সিস্টার বাংলাদেশের মধ্যে চলে যাচ্ছে, মণিপুর বাংলাদেশের মধ্যে একটা জেলা কিংবা একটা জায়গা, সেখানে এই বিচ্ছিন্ন ঘটনাটি ঘটেছে এবং এটাকে বাংলাদেশ বলে চালিয়ে দিই? নাকি উনি মণিপুরকেই গোটা বাংলাদেশ বলে বাংলাদেশের মধ্যে ভাবতে চাচ্ছেন? তাহলে উনি যে কথাটা বললেন বাংলাদেশে উগ্রবাদীদের উপস্থিতি আছে এবং এই জন্য ওনারা উদ্বিগ্ন, এটা নিঃসন্দেহে উদর ঘাড়ে ভুদর পিণ্ডি চাপানোর মতো একটি ঘটনা। এবং এই ঘটনার দ্বারা জনাব রাহুল গান্ধী আবারও প্রমাণ করলেন যে বাংলাদেশ নীতি নিয়ে বিজেপি আর ওনাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাংলাদেশকে ডমিনিকেট করে রাখা, বাংলাদেশের উপর নিজেদের আধিপত্য বিস্তার করা, বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ এবং বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ছিনিয়ে নেওয়ার ব্যাপারে, বাংলাদেশের জনগণের উপর অমানবিক আগ্রাসন চালানোর ব্যাপারে বিজেপি আর ওনাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই সমান। বটম লাইন, জনাব রাহুল গান্ধী যে কাজটা করেছেন, যে কথাটি বলেছেন, এই কথাটি বাংলাদেশের ব্যাপারে ওনার রাজনৈতিক অদূরদর্শিতার প্রমাণ। এর দ্বারা বাংলাদেশের মানুষ যে ওনাকে ব্যতিক্রম ধর্মী একজন গণতান্ত্রিক মূল্যবোধ রাখা একজন ব্যক্তি এবং একজন নেতা হিসেবে ওনাকে পরিগণিত করতেন, সেই স্থান থেকে উনি অত্যন্ত দূরে সরে গেলেন এবং বাংলাদেশ ব্যাপারে ওনাদের যেই কুরুচিপূর্ণ এবং অত্যন্ত অধ্যত্বপূর্ণ নীতি, সেই নীতিতে যে ওনারা অটল রয়েছেন
এবং বাংলাদেশের ক্ষতি সাধনে ওনারা সকলে দলমত নির্বিশেষে এক হয়ে যে কাজ করবেন, এই মন মানসিকতা উনি প্রকাশ করলেন। উনি বুঝিয়ে দিলেন যে উনি একজন গণতান্ত্রিক মূল্যবোধের রাখা একজন নেতা নন, উনি একজন ভারতীয় এবং এই ভারতীয়দের মতেই উনি বাংলাদেশের সাথে আচরণ এবং বাংলাদেশের ব্যাপার মন্তব্য করলেন। এর দ্বারা বাংলাদেশে ওনার যে সুনাম ছিল, ওনাকে বাংলাদেশের মানুষ যে একজন গণতান্ত্রিক নেতা হিসেবে চিন্তা করতেন, একজন বিকল্প ধারা রাজনীতিবিদ হিসেবে চিন্তা করতেন, সেই স্থানটিকে উনি চরমভাবে প্রশ্নবিদ্ধ করলেন বলে আমি মনে করি।